শেয়ার দিস স্ক্রিন না। আচ্ছা দেখেন, স্ট্যাটাস ফ্ল্যাগ কয়টা ছিল মনে আছে? স্ট্যাটাস ফ্ল্যাগ টোটাল কয়টা ছিল? ম্যাম 6টা। কন্ট্রোল ফ্ল্যাগ কয়টা? 3টা। তিনটা কন্ট্রোল ফ্ল্যাগ হচ্ছে ট্রেস ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ আর হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। ঠিক আছে, এখন এর আগের দিন আমরা বলছিলাম যে যদি আমাদের কোনো পরীক্ষায় ইনস্ট্রাকশনের সাথে সাথে ফ্ল্যাগের স্ট্যাটাস চাওয়া হয়, তার মানে অবশ্যই সেখানে স্ট্যাটাস ফ্ল্যাগে চাওয়া হয়েছে, কন্ট্রোল ফ্ল্যাগ চাওয়া হয়নি। কারণ আমাদের কোনো ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয় তার সাথে সাথে স্ট্যাটাস ফ্ল্যাগ গুলোই চেঞ্জ হয়। কন্ট্রোল ফ্ল্যাগের কাজ একটু আলাদা। আলাদা বিষয়টা কিরকম? কন্ট্রোল ফ্ল্যাগ আমরা অ্যাজ এ প্রোগ্রামার এই ফ্ল্যাগ গুলো দিয়ে প্রোগ্রামকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, প্রোগ্রাম কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছি দেখেন, ট্রেস ফ্ল্যাগ জিনিসটা কি? এই ট্রেস ফ্ল্যাগটাকে আপনি 1ও রাখতে পারেন, 0ও রাখতে পারেন। অ্যাজ এ প্রোগ্রামার আপনি এটাকে কখনো 1 করে দিতে পারেন, কখনো 0 করে দিতে পারেন। ইন্টারাপ্ট ফ্ল্যাগকে আপনি কখনো 1 করে দিতে পারেন, কখনো 0 করে দিতে পারেন। ডিরেকশন ফ্ল্যাগকেও কখনো 1 করে দিতে পারেন, কখনো 0 করে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা 1 করলে কি হবে আর 0 করলে কি হবে? ট্রেস ফ্ল্যাগ যেটা, আপনি এটাকে যদি 0 করে দেন, আমরা যদি টিএফ কে 0 রাখি, তার মানে সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন বন্ধ থাকবে। মানে সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন বলতে আমরা কি করি? অনেক সময় আমরা কি করি, একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করি না, সেটার কথা বলতেছি। আমরা যদি কোনো একটা প্রোগ্রাম মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা একটা করে এক্সিকিউট করতে চাই, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইনস্ট্রাকশন আলাদা করে এক্সিকিউট করতে চাই, তখন টিএফ সমান সমান 1 রাখতে হয়। এটা মেইনলি করা হয় অনেক বড় যে কোডগুলো লিখি আমরা, যদি কোডের সাইজ খুব বেশি হয়, দেখা যায় কোডের অনেকগুলো পার্ট আছে, সেক্ষেত্রে ডিবাগিং করতে সুবিধা হয় যদি আমাদের ট্রেস ফ্ল্যাগটা 1 রাখা হয়। ঠিক আছে, ছোট প্রোগ্রামের ক্ষেত্রে এটা দরকার পড়ে না। তো বড় প্রোগ্রাম হলে অনেক সময় ট্রেস ফ্ল্যাগ 1 রাখা হয় কেন? সিঙ্গেল স্টেপ এক্সিকিউশনের জন্য, যাতে কোডের কোনো এক জায়গায় ভুল হলে সেই জিনিসটা ডিবাগ করতে সুবিধা হয়। ঠিক আছে, তার মানে ট্রেস ফ্ল্যাগ যদি প্রোগ্রামার 1 রাখে, তাহলে আলটিমেটলি প্রোগ্রামটা সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন হবে, একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। আর যদি ট্রেস ফ্ল্যাগ 0 রাখা হয়, তাহলে ফুল ইনস্ট্রাকশন মানে ফুল প্রোগ্রামটা অ্যাট এ টাইম এক্সিকিউশন হবে, একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে আর ইন্টারাপ্ট ক্রিয়েট হবে এরকম না। আমরা ল্যাবেও তো আপনারা ট্রেনার কিট দেখছেন তাই না? বা আমরা এই যে 8086 যে ইমুলেটরটা, এখানেও কাজ করছি। তো ল্যাবের ট্রেনার কিটও একটা আমাদের কি ছিল, এসটিপি নামে একটা কি ছিল। এবং আমাদের 8086 ট্রেনার কিট বলতেছি, 8086 ইমুলেটর যেটা, সেই ইমুলেটরেও আমাদের একটা অপশন কিন্তু ছিল সিঙ্গেল স্টেপ নামে। তো আমরা যখন সিঙ্গেল স্টেপে প্রেস করি, তখন আলটিমেটলি ট্রেস ফ্ল্যাগটা আসলে হাই হয়। ঠিক আছে, এবং একটা ইন্টারাপ্ট ক্রিয়েট হয়। মানে ট্রেস ফ্ল্যাগটা হাই রাখার অর্থ হচ্ছে একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে আর একটা করে ইন্টারাপ্ট ক্রিয়েট হবে। দ্যাট মিনস প্রসেসরকে থামাই দিবে। আবার যদি আমরা সিঙ্গেল স্টেপ দিয়ে আরেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে এবং তারপর আরেকটা ইন্টারাপ্ট ক্রিয়েট হবে, আবার প্রসেসরকে থামাই দিবে। দ্যাট মিনস যদি একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পর একটা করে ইন্টারাপ্ট ক্রিয়েট হয়, তাহলে আমাদের কি হবে, ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হয়ে থেমে যাবে। সেই জিনিসটাই হয় হচ্ছে ট্রেস ফ্ল্যাগ 1 রাখলে। আর যদি আমরা 0 রাখি, তাহলে ওভারঅল একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন হলেও তারপরে কোনো ইন্টারাপ্ট ক্রিয়েট হয় না, আলটিমেটলি একদম শেষে যে ইন্টারাপ্ট ক্রিয়েট হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ। দেখেন ইন্টারাপ্ট ফ্ল্যাগটা কি? যখনই কোনো পেরিফেরাল ডিভাইস প্রসেসরের সাথে কানেক্ট করা হয়, একটু মন দিয়ে শুনি কি বলতেছি। প্রসেসর দিয়ে তো আসলে আমরা বিভিন্ন পেরিফেরাল ডিভাইস কানেক্ট করতে পারি, তাই না? আমরা যদি আমাদের রিসেন্ট ল্যাপটপ ডেস্কটপের কথা চিন্তা করি, এর সাথে কত কিছু থাকে, কত পেরিফেরাল ডিভাইস থাকে। আমাদের কিবোর্ড থাকতে পারে, আমাদের মাউস থাকতে পারে, আমাদের মানে এগুলো তো থাকেই, আরো কত কিছু থাকতে পারে, প্রিন্টার থাকতে পারে, কোনো সাউন্ড সিস্টেম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এগুলো সবই হচ্ছে পেরিফেরাল ডিভাইস। এই পেরিফেরাল ডিভাইস গুলো যখন প্রসেসরের সাথে কমিউনিকেট করে, ওরা কিভাবে কমিউনিকেট করে? ওরা একটা করে ইন্টারাপ্ট পাঠায়। আমরা যখন পেরিফেরালস পড়বো, এগুলো আমাদের আরো ডিটেলসে পড়তে হবে, আমি জাস্ট এখন কনসেপ্ট বোঝানোর জন্য বলতেছি যে
যে কোনো পেরিফেরাল ডিভাইস বা যে কোনো ইনপুট আউটপুট ডিভাইস যখন প্রসেসরকে আসলে প্রসেসরের সাথে কমিউনিকেট করতে চায়, সেই কমিউনিকেশনটা সে কিভাবে করে? সে একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠায়, ঠিক আছে? সেই ইন্টারাপ্ট সিগন্যাল যখন প্রসেসরে আসে তখন প্রসেসর বুঝতে পারে যে ওই ডিভাইসটা আমার সাথে কমিউনিকেট করতে চাচ্ছে বা ডেটা আদান প্রদান করতে চাচ্ছে। তো এই যে ইন্টারাপ্ট সিগন্যালটা আসে, এর জন্য প্রসেসরে পিন থাকে। 8086 এ পিন থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এনএমআই পিন আর একটা হচ্ছে আইএনটিআর পিন, ঠিক আছে? দুইটা হার্ডওয়্যার পিন থাকে। আমি যেটার কথা বলতেছি, 8086 প্রসেসরে ওভারঅল পিন হচ্ছে 40টা, এর মধ্যে দুইটা পিন হচ্ছে আমাদের ইন্টারাপ্ট পিনের জন্য, ইন্টারাপ্ট পিন হিসেবে কাজ করে। একটা হচ্ছে এনএমআই পিনটার নাম, আর একটা হচ্ছে আইএনটিআর পিন। তো এই দুইটা পিনের মধ্যে এনএমআই পিনটা কখনোই ডিসেবল করা যায় না। এই পিনটা কখনোই প্রসেসর ডিসেবল করতে পারবে না। দ্যাট মিন্স এই পিনে যদি কোনো ডিভাইস কানেক্ট করা হয়, তাহলে সেই ডিভাইস থেকে কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসলে প্রসেসর ওটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য, ঠিক আছে? কিন্তু আইএনটিআর থেকে যদি আসে কোনো রিকোয়েস্ট, তখন প্রসেসর চাইলে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, সেটাকে রিজেক্টও করতে পারে। বাট এখানে বিষয়টা হচ্ছে, যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা ধরেন এই ফ্ল্যাগটা আমরা বা অ্যাজ এ প্রোগ্রামার আমরা কি করি, এটা আমরা হাই রাখলাম, তখন এই আইএনটিআর ডিভাইস থেকে রিকোয়েস্ট আসবে। আর যদি এটা আমরা 0 করে দেই, তখন আইএনটিআর থেকে রিকোয়েস্ট আসবে না, ঠিক আছে? কিন্তু আমরা যদি এটা 0 করি, তারপরেও এনএমআই পিন থেকে রিকোয়েস্ট কিন্তু আসবেই। মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগ দিয়ে আপনি আসলে এনএমআই পিনকে কন্ট্রোল করতে পারতেছেন না, জাস্ট আমরা কন্ট্রোল করতেছি আইএনটিআর পিন থেকে। তাহলে আমি একটু সামারি করি আমি কি বললাম ইন্টারাপ্টের ক্ষেত্রে। যে কোনো পেরিফেরাল ডিভাইস যখন প্রসেসরের সাথে কমিউনিকেট করতে চায়, সেটা যে কোনো ইনপুট আউটপুট ডিভাইসই হতে পারে, কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে। মনে করেন আমি কিবোর্ডে একটা ক্লিক করলাম, মানে কিবোর্ডে একটা কি প্রেস করলাম, তাহলে এই যে কমিউনিকেশনটা হবে, কিবোর্ড ডেটা পাঠাবে কাকে? প্রসেসরকে, তাই না? তো এই ডেটা পাঠানোর আগে সে প্রসেসরের দৃষ্টি আকর্ষণ করবে যে ভাই আমি ডেটা পাঠাবো। তো এই যে দৃষ্টি আকর্ষণ করবে, কিভাবে করবে? সে একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে। এখন এই যে সিগন্যালটা পাঠাবে, সিগন্যালটা যাবে ইন্টারাপ্ট আকারে। কিন্তু যদি আমরা ইন্টারাপ্ট ফ্ল্যাগ 0 করে রাখি, তাহলে আমাদের ইন্টারাপ্ট অ্যাকসেপ্টটা বন্ধ থাকবে, প্রসেসর কোনো ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটা 0 করেও রাখি, তারপরেও এনএমআই পিনে কোনো ডিভাইস কানেক্ট থাকলে সেই ডিভাইসটা যে রিকোয়েস্ট পাঠাবে সেটা অবশ্যই প্রসেসরকে অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাট মিন্স এনএমআই পিনের সাথে ইন্টারাপ্ট ফ্ল্যাগের কোনো সম্পর্ক নাই, এনএমআই সবসময় অ্যানাবল থাকবে। আইএনটিআর কে অ্যানাবল বা ডিসেবল করার জন্য আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগটা কাজ করবে, ঠিক আছে? এরপর হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। ডিরেকশন ফ্ল্যাগটা কিছুই না, এটা একদম সিম্পল জিনিস। এটা বেসিক্যালি স্ট্রিং অপারেশনের সময় ইউজ করা হয়। আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? নাকি ঘুমায় আছি সবাই? এর আগে ক্লাস ছিল? জি ম্যাম। জি ম্যাম, একটা ক্লাস শেষ করে পরে জয়েন দিয়েছি। জি ম্যাম। ওকে ফাইন। ডিরেকশন ফ্ল্যাগ, হ্যাঁ, ডিরেকশন ফ্ল্যাগের বিষয়টা কি? ডিরেকশন ফ্ল্যাগটা বেসিক্যালি স্ট্রিং অপারেশনের সময় ইউজ করা হয়। ধরেন আমি যদি খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, যে মনে করেন মেমোরির কিছু লোকেশন, হ্যাঁ, মেমোরির মনে করেন 10টা লোকেশন, বুঝেন কি বলতেছি? 10টা মেমোরি লোকেশন মানে 10টা বাইট আছে, ওকে? এই 10টা বাইট থেকে আমরা ডেটা অন্য 10টা বাইটে ট্রান্সফার করতে চাচ্ছি। এই 10টা বাইটে মনে করেন স্ট্রিং ডেটা আছে, 10টাতে 10টা ক্যারেক্টার আছে ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এই 10টা মেমোরি লোকেশন থেকে আমরা অন্য 10টা মেমোরি লোকেশনে সেম ডেটাটা ট্রান্সফার করতে চাচ্ছি। মানে মনে করেন আমাদের 3000 নাম্বার অফসেট থেকে ডেটা আছে, সেটা আমি 4000 নাম্বার অফসেট থেকে শিফট করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই যে আমি শিফট করব বা ডেটা কপি করব, তখন কিন্তু ডেটা ফার্স্ট মেমোরি লোকেশন থেকেও কপি হতে শুরু করতে পারে, আবার লাস্ট মেমোরি লোকেশন থেকেও কপি হতে শুরু করতে পারে। মনে করেন যেটা বলতে চাচ্ছি তার অর্থ হচ্ছে, ধরেন আমি 3008 এই লোকেশন থেকে আমি ডেটা কপি করে আমাকে নিতে হবে হচ্ছে 40008, ঠিক আছে? আচ্ছা,
তো এখান থেকে শুরু করে মনে করেন আমাকে অনেকগুলো মেমোরি লোকেশন কপি করে অন্য জায়গায় নিতে হবে। মনে করেন 3000 থেকে শুরু করে 3000 এ পর্যন্ত, তাহলে 10টা হইলো। আমার লিখতে সমস্যা হচ্ছে, আপনারা বুঝে নিয়েন আমি কি লিখতেছি। 3000 থেকে শুরু করে 3000 এ পর্যন্ত লোকেশনের ডেটা সে কপি করে 4000 থেকে 4000 এ নাম্বার লোকেশনে সে শিফট করবে। ঠিক আছে, এখন কপি কিন্তু ওভারঅল একটা ডেটা সে কপি করতেছে, ফুলটা আছে হচ্ছে 10টা মেমোরি লোকেশনে। তাহলে যদি সে কিন্তু কাজটা এভাবেও করতে পারে যে প্রথমে মনে করেন এটা আমাদের সোর্স ইন্ডেক্স, এটা সোর্স, এটা ডেস্টিনেশন, মানে 3000 থেকে কপি হয়ে 4000-এ যাবে। ওকে, তাহলে প্রথমে সে 3000-এর ডেটাটা কপি করে 4000-এ পাঠাতে পারে, তারপর 3001-এর ডেটাটা কপি করে 4001-এ পাঠাতে পারে, তারপরে 3002-এর ডেটা কপি করে 4002-এ পাঠাতে পারে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ওপর থেকে নিচে আসতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে জিনিসটা, অথবা সে রিভার্স ডিরেকশনেও কাজ করতে পারে। ঠিক আছে, 3000 এ থেকে শুরু করে 4000 এতে প্রথমে যেতে পারে, তারপরে 3009 থেকে 4009 যেতে পারে, 3008 থেকে 4008-এ যেতে পারে। তার মানে যদি ইনক্রিমেন্টালিও সে কপি করে বা ডিক্রিমেন্টালিও কপি করে, আলটিমেটলি ফুল জিনিসটা কপি হলেই তো হলো, তাই না? তো ডিরেকশন ফ্ল্যাগ এই জিনিসটা ইন্ডিকেট করবে যে আসলে এই যে সোর্স ইন্ডেক্স বা ডেস্টিনেশন ইন্ডেক্স, এটা বেসিক্যালি আসলে কপির ক্ষেত্রে বেশি ইউজ হয়। তো এটা আসলে মেমোরি লোকেশন ইনক্রিমেন্ট করে আগাবে নাকি ডিক্রিমেন্ট করে আগাবে। ঠিক আছে, ডিরেকশন ফ্ল্যাগ যদি 0 রাখা হয়, ডিএফ এই ফ্ল্যাগটা যদি 0 রাখা হয়, তার মানে মেমোরি লোকেশন গুলো ইনক্রিমেন্টাল আগাবে। আগে 3000 থেকে কপি হয়ে 4000, 3001 থেকে 4001, 3002 থেকে 4002, এভাবে করে যাবে। আর যদি ডিরেকশন ফ্ল্যাগটা আমরা 1 রেখে দেই, তখন কি হবে? রিভার্সটা হবে। ঠিক আছে, প্রথমে 3000 এ থেকে কপি হয়ে যাবে 4000 এতে, 3009 থেকে কপি হয়ে যাবে 4009-তে। ঠিক আছে, মানে স্ট্রিং অপারেশন গুলো তখন রিভার্স ডিরেকশনে হবে, তখন মানে ইনক্রিমেন্টালি হবে না, ডিক্রিমেন্টালি হবে। এটাই হচ্ছে আমাদের ডিরেকশন ফ্ল্যাগ 1 এবং 0 রাখার মধ্যে পার্থক্য। এখন দেখেন আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেটা, এটাকে 0 বা 1 করার জন্য আলাদা ইনস্ট্রাকশন আছে। একটু মন দিয়ে শুনি আমরা কি বলতেছি। আমরা স্ট্যাটাস ফ্ল্যাগের ক্ষেত্রে বলছিলাম যে স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো কখন চেঞ্জ হয়, কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে ওইটার আনসারের উপর ডিপেন্ড করে ফ্ল্যাগ গুলো কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, জেনারেলি অ্যাজ এ প্রোগ্রামার আমার এগুলোকে চেঞ্জ করার দরকার পড়ে না, কিছু কিছু ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ চেঞ্জ করার দরকার পড়ে, বাদ বাকি ফ্ল্যাগ গুলো আমাদের নিজেরা ম্যানুয়ালি মানে প্রোগ্রামারদের চেঞ্জ করার সাধারণত দরকার পড়ে না। কিন্তু ডিরেকশন ফ্ল্যাগটা কিন্তু আমরা প্রোগ্রামাররাই ডিসাইড করি, আমরা প্রোগ্রামের কন্ট্রোলটা কিভাবে চাচ্ছি সেটা ডিসাইড করার জন্য। ঠিক আছে, এখন ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এই যে আমি বললাম আমি অ্যাজ এ প্রোগ্রামার এটাকে 1 রাখতে পারি বা 0 রাখতে পারি, কিভাবে 1 রাখতে পারি বা কিভাবে 0 রাখতে পারি। ইন্টারাপ্ট ফ্ল্যাগকে 1 রাখার জন্য আমার একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে এসটিআই। ঠিক আছে, এসটিআই এটা কি করবে? এসটিআই ইনস্ট্রাকশনটার কাজ হচ্ছে সে ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে 1 করবে। এসটিআর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে সেট দ্য ইন্টারাপ্ট। ঠিক আছে, মানে ইন্টারাপ্টকে সেট করে দাও। কোনো কিছু যখনই আমরা সেট করা বলতেছি, দ্যাট মিন্স আমরা সেটাকে 1 করা বলতেছি। সেট মিন্স 1 করা, হ্যাঁ। আর রিসেট করা বা ক্লিয়ার করা মানে সেটাকে 0 করে দেওয়া। সেট মানে 1 আর রিসেট বা ক্লিয়ার মানে হচ্ছে 0। তার মানে আমরা যখন ইন্টারাপ্ট ফ্ল্যাগকে 1 করব, তার জন্য আমাদের একটা ইনস্ট্রাকশন আছে এসটিআই। এসটিআই ইনস্ট্রাকশন দিলেই এগুলো হচ্ছে আমাদের এই জাতীয় যে ইনস্ট্রাকশন গুলো লিখবো, এগুলো হচ্ছে নো অপারেন্ড কমান্ড, এগুলোর সাথে সোর্স বা ডেস্টিনেশন লাগে না। প্রোগ্রামের কোথাও যদি আমি এসটিআই লিখি, তাহলে আলটিমেটলি ওই লাইনে এসে আমাদের কি হয়ে যাবে, ওইখান থেকে শুরু করে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা আসলে হাই হয়ে যাবে, সেট হয়ে যাবে। ওকে, ঠিক তেমনি ইন্টারাপ্ট ফ্ল্যাগটা লো করার জন্য আলাদা একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে সিএলআই। এটা হচ্ছে ক্লিয়ার ইন্টারাপ্ট। ওকে, এটা ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে 0 করে দিবে। আইএফ কে কি করবে? 0 করবে। আচ্ছা, এটা গেল ইন্টারাপ্টের ঘটনা। এখন ডিরেকশন ফ্ল্যাগকে সেট বা রিসেট করার জন্য আলাদা ইনস্ট্রাকশন আছে। আমি আপাতত এটা মুছে দিচ্ছি।
দেখেন ডিরেকশন ফ্ল্যাগকে সেট করার জন্য ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের এসটিডি, সেট ডিরেকশন ফ্ল্যাগ, ঠিক আছে? এসটিডি মানে ডিরেকশন ফ্ল্যাগকে সেট করতে বলছে বা 1 করতে বলছে, এটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগকে 1 করার জন্য। আর ডিরেকশন ফ্ল্যাগকে 0 করার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে সিএলডি, ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ। ওকে, এটা হচ্ছে এসটিডি, এটা হচ্ছে সিএলডি। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ডিরেকশন ফ্ল্যাগ দুটাকেই সেট বা রিসেট করার জন্য ইনস্ট্রাকশন আছে। ট্রেস ফ্ল্যাগকে সেট বা রিসেট করার জন্য কোনো আলাদা ইনস্ট্রাকশন ইন্টেল ইনস্ট্রাকশন সেটে রাখেনি, ঠিক আছে? কি বললাম, যেহেতু আমরা অ্যাজ এ প্রোগ্রামার এই ফ্ল্যাগগুলোকে আমাদের কি করতে হয়, অনেক সময় 1 করতে হয় বা অনেক সময় 0 করার প্রয়োজন হয়। তার মানে এগুলো অবশ্যই ওয়ে থাকতে হবে যে ওয়েতে আমি এগুলোকে 1 বা 0 করব, তাই না? তো ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ডিরেকশন ফ্ল্যাগকে 1 বা 0 করার জন্য ডেডিকেটেড ইনস্ট্রাকশন আছে। ইন্টারাপ্ট ফ্ল্যাগকে 1 করার জন্য আমরা এসটিআই ইনস্ট্রাকশন ইউজ করি, আর 0 করার জন্য সিএলআই ইনস্ট্রাকশন ইউজ করি। ঠিক তেমনি ডিরেকশন ফ্ল্যাগকে 1 করার জন্য আমরা এসটিডি ইনস্ট্রাকশন ইউজ করি এটা, আর 0 করার জন্য সিএলডি ইনস্ট্রাকশন ইউজ করি। কিন্তু ট্রেস ফ্ল্যাগ যেটা, এটাকে 1 বা 0 করার জন্য কোনো ডেডিকেটেড ইনস্ট্রাকশন নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে আসলে ট্রেস ফ্ল্যাগকে 0 বা 1 করব, বা এই যে আমরা বলতেছি যে আমরা সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন প্রোগ্রামের কোথাও চালু করতে চাইলে আমাকে কি করতে হবে, মাঝখানে ট্রেস ফ্ল্যাগকে 1 করে দিতে হতে পারে, বা আমি শুরুতেও দিতে পারি বা মাঝখানেও দেওয়া যায়, অনেক ক্ষেত্রে মাঝখানে দেওয়ার প্রয়োজন হয়, সেজন্যই বলতেছি আর কি। তো ট্রেস ফ্ল্যাগকে 1 করে দেওয়ার উপায়টা তাহলে কি? ট্রেস ফ্ল্যাগকে 1 করে দেওয়ার জন্য বা 0 করে দেওয়ার জন্য আমাদের লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো আগে শিখতে হবে, ঠিক আছে? কি বলতেছি আমি, লজিক্যাল ইনস্ট্রাকশন কোনগুলো হতে পারে, এন্ড অর, এই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন। তো ওই ইনস্ট্রাকশন গুলো শেখার পরে তারপরে আমি এটা শিখাবো যে ট্রেস ফ্ল্যাগটাকে কিভাবে আসলে 1 বা 0 করতে হয়। আপাতত এই জিনিসটা মাথায় রাখেন, দুইটা ইনস্ট্রাকশন আছে আমার, একটা হচ্ছে পুশ এফ, আরেকটা হচ্ছে পপ এফ, ঠিক আছে? আমরা এই জাতীয় কিছু আগে দেখে আসছি না, পুশ পপ, মনে আছে? এটার উপর তো আমরা ক্লাস টেস্টও দিছি। পুশ পপ ইনস্ট্রাকশন কি করে, পুশ পপ ইনস্ট্রাকশন? পোলাপান, কি করে পুশ পপ ইনস্ট্রাকশন? উমা বলেন তো, পুশ পপ ইনস্ট্রাকশনের কাজ কি? ম্যাম, পুষে হলো মানে ডাটা নিয়ে আমরা ইয়েতে ট্রান্সফার করে প্রথমে। কি বলে, আহ, যে মানে প্রথম যে স্পেসটা আমার ফাঁকা থাকবে ওইখানে নিয়ে প্রথমে পুষে হলো ডাটাটা নিয়ে যায়। এটার নাম হলো স্ট্যাকে নিয়ে রাখে। দেন পপ বললে দেন স্ট্যাকের থেকে ওই লাস্ট যে ইটা গেছে ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসে। পুশের কাজ হচ্ছে কোনো ডেটা স্ট্যাকে পাঠানো, পপের কাজ হচ্ছে কোনো ডেটা স্ট্যাক থেকে নিয়ে আসা, তাই না? এগুলো কি মনে পড়ে না সব? একদম ভুলে খেয়ে বসে আছে। পুশের কাজ হচ্ছে কোনো ডেটা স্ট্যাকে পাঠানো, পপ ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে স্ট্যাক থেকে ডেটা নিয়ে আসা। আমি কিন্তু এখানে আসলে মানে পুশ পপ লিখিনি। নর্মালি যখন আমরা পুশ পপ ইনস্ট্রাকশন ইউজ করি আমরা লিখি কি, পুশ লিখি, এরপর একটা সোর্স দিতে হয়, তাই না? ধরেন এক্স বিএক্স সিএক্স কিছু একটা দিতে হয়, তাহলে কি হয়, এখান থেকে ডেটা, এই যে যেটা মেনশন করব, যে রেজিস্টার মেনশন করব, এখান থেকে ডেটা যায় স্ট্যাকে, তাই না? এটা ছিল পুশ ইনস্ট্রাকশন। যখন আমরা পপ লিখি এরকম করে, যদি আমি লিখি পপ বিএক্স, তাহলে কি হয়, স্ট্যাক থেকে, স্ট্যাকের একদম ইনিশিয়াল ডেটা, ইনিশিয়াল বলতে রিসেন্ট মোস্ট ডেটাটা বিএক্স রেজিস্টারে আসে, তাই না? তো এই ইনস্ট্রাকশনের সাথে, এই পুশ এবং পপের সাথে এই পুশ এফ এবং পপ এফ ইনস্ট্রাকশনে কিছুটা মিলও আছে, কিছুটা পার্থক্য আছে। পুশ এফ ইনস্ট্রাকশনটা কি করবে দেখেন, পুশের পর একটা এফ লিখছি, কিন্তু পপের পর একটা এফ লিখছি, এবং টোটালটাই কিন্তু একটা ইনস্ট্রাকশন।
এটার কাজ হচ্ছে আপনার ফ্ল্যাগ রেজিস্টারের যে ভ্যালুটা সেটাকে স্ট্যাকে পাঠাবে। মন দিয়ে শুনেন আমি কি বলতেছি। ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুটাকে কোথায় পাঠানো হবে? স্ট্যাকে। ঠিক আছে? আর পপ ইনস্ট্রাকশন, পপ এফ এর কাজ হচ্ছে আমাদের কি করবে? স্ট্যাক থেকে ডেটা নিয়ে আসবে কোথায়? ফ্ল্যাগ রেজিস্টারে। পুশ এফ এর কাজ হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার তো 16 বিটের রেজিস্টার, তাই না? তো সেই 16 বিটের ডেটাটাকে স্ট্যাকে পাঠাই দিবে, স্ট্যাকে দুইটা লোকেশন নিবে। ঠিক তেমনি পপ এফ এর কাজ হচ্ছে ওই স্ট্যাকের দুইটা লোকেশন, একদম রিসেন্ট মোস্ট দুইটা লোকেশন নিয়ে আসবে স্ট্যাক টপ থেকে, নিয়ে এসে সেটা ফ্ল্যাগ রেজিস্টারে লোড করবে। তো আমরা যখন ট্রেস ফ্ল্যাগকে 1 বা 0 করি তখন আমাদের লজিক্যাল ইনস্ট্রাকশন কাজে লাগে, মানে অ্যান্ড অপারেশন লাগে, অর অপারেশন লাগে, এবং সেই সাথে এই দুটো ইনস্ট্রাকশনও কাজে লাগে। তো এই জন্য আমি বলতেছিলাম যে আপাতত এই দুটো ইনস্ট্রাকশন আমরা জেনে রাখি, এরপর যখন আমরা অ্যান্ড অর অপারেশন করব, আমরা অবশ্যই মিড টার্মের আগেই পড়বো, তো তখন আমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে যে আসলে আমরা কিভাবে ট্রেস ফ্ল্যাগকে 1 বা 0 করতে পারি। কারণ এটার জন্য তো ডেডিকেটেড ইনস্ট্রাকশন আছে, এটার জন্য তো নাই। তাহলে অবশ্যই কোনো ওয়ে আছে যেটা থ্রু ট্রেস ফ্ল্যাগকে 1 বা 0 করা যায়, তাই না? ওকে, এখন যে জিনিসটা আমরা পড়বো, এটা কি আমরা বুঝলাম তিনটা ফ্ল্যাগ কোনটা কি কাজ? বুঝতে পারছি কি আমরা? আজকে মনে হচ্ছে আপনাদের অবস্থা খারাপ, এর কারণ কি? কোনো রেসপন্স নাই? ঘুম থেকে উঠে আসছেন নাকি? শিফট অ্যান্ড রোটেট ইনস্ট্রাকশনটা পড়াবো। হ্যাঁ, দেখেন, শিফট অ্যান্ড রোটেট ইনস্ট্রাকশন আমরা শুরু করতেছি আজকে। শিফট অ্যান্ড রোটেট ইনস্ট্রাকশন বিভিন্ন জায়গায় কাজে লাগে। এখন কিন্তু আমরা বেসিক্যালি ইনস্ট্রাকশন গুলো পড়তেছি। হ্যাঁ, ইনস্ট্রাকশন গুলো শেষ হয়ে গেলে তারপর আমরা এগুলো কোথায় কাজে লাগে প্রোগ্রামিং গুলো অল্প অল্প করে দেখব। ঠিক আছে? তো এখানে SSL নামে একটা ইনস্ট্রাকশন আছে। শিফট এবং রোটেট ইনস্ট্রাকশন অনেক অ্যাপ্লিকেশন আছে। সব থেকে ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে অ্যানিমেশন ইউজ করা হয়। অ্যানিমেশন বলতে আমি আসলে কার্টুন তৈরি করা বোঝাচ্ছি না, মানে ডেটা শিফটিং, ডেটা মুভিং এর কথা বলতেছি। ঠিক আছে? তো SSL ইনস্ট্রাকশনটা একটু দেখি, এই ইনস্ট্রাকশনটার কাজ কি। শিফট এবং রোটেট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের মেইনলি দুইটা ফ্ল্যাগ এখানে গুরুত্বপূর্ণ, মানে দুইটা ফ্ল্যাগ আমাদের হচ্ছে ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করা হয়। অন্য ফ্ল্যাগ গুলো আগের মতোই আমরা যেভাবে বের করছি সেভাবে বের করা হয়। একটা হচ্ছে ক্যারি আর একটা হচ্ছে ওভারফ্লো। ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে লাস্ট বিট শিফট হয়ে যে বিটটা যাবে সেটাই ক্যারি ফ্ল্যাগ হয়, আর শিফট হওয়ার পর যদি সাইন চেঞ্জ হয়ে যায় তাহলে ওভারফ্লো 1 হয়, আদারওয়াইজ হয় না। এখন আমি আসলে কি বলতে চাচ্ছি আমি দেখাচ্ছি 1 বাই 1। প্রথম যে ইনস্ট্রাকশনটা আছে শিফট এবং রোটেট ক্যাটাগরির মধ্যে, সেটা হচ্ছে SSL, শিফট লেফট। ঠিক আছে? তো শিফট লেফট ইনস্ট্রাকশনটা কি করবে? প্রত্যেকটা ডেটা এক বিট করে লেফটে শিফট করবে। এখানে শিফট লেফট বলছে, তার মানে ডেফিনেটলি ডেটা লেফটেই শিফট হবে। তো আমাদের এই ডেটাটা আছে, হ্যাঁ, 1101 1011। তো এখানে এটা যে MSB আর এটা যে LSB, এ নিয়ে আশা করি কারো কোনো সন্দেহ নাই। আরেকটা বিষয়, এখানে আমরা 8 বিট কনসিডার করছি, দ্যাট ডাজন্ট মিন যে এটা শুধুমাত্র 8 বিটের জন্যই কাজ হবে, 16 বিটের জন্য হতে পারে। ঠিক আছে? তো এখানে একটা 8 বিটের ডেটা নেওয়া হয়েছে। লেফট শিফট মানে প্রত্যেকটা বিট এক ঘর করে লেফটে শিফট হবে। তার মানে এই বিটটা যদি চিন্তা করি, এই বিটটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এভাবে করে প্রত্যেকটা বিট এক ঘর করে লেফটে শিফট হবে। তো যেখানে দেখেন এখানে দুইটা বিষয় আছে, এই বিটটা কিন্তু তখন এটা MSB তে চলে আসবে, তাই না? আর এই বিটটা কোনটা? আগের ডেটা যেটা MSB ছিল, MSBটা শিফট হয়ে যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে। কারণ সবকিছু যদি এক বিট করে লেফটে শিফট হয় তাহলে একটা এক্সট্রা বিট থেকে যাবে, সেই এক্সট্রা বিটটা যাবে কোথায়? সেই এক্সট্রা বিটটা তো ডেফিনেটলি MSB এর বিটটা, তাই না? তো MSB এর বিটটা যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে।
আর দেখেন যখন যে সবকিছু এক বিট করে লেফটে শিফট হবে তখন একটা ভ্যাকেন্সি তৈরি হবে কিন্তু, কারণ এই বিটটা চলে যাচ্ছে, এটা ডি নটের বিট ছিল, তাই না, প্রথম বিট ছিল, এটা কিন্তু তখন যখন শিফট হচ্ছে সেকেন্ড বিট হয়ে যাচ্ছে, তার মানে কি প্রথম বিটে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, এখানে একটা জিরো ইনসার্ট হবে। যখনই আমি এই ইনস্ট্রাকশন প্রোগ্রামে দিব, এটা কিভাবে লিখতে হয় আমি একটু পরে দেখাচ্ছি প্রোগ্রামে কিভাবে লিখতে হয়, যখনই আমি এই ইনস্ট্রাকশন ইউজ করব তখন কি হবে, সবগুলো বিট এক ঘর করে লেফটে শিফট হবে এবং এমএসবিটা ক্যারি ফ্ল্যাগে চলে যাবে, ঠিক আছে, এমএসবিটা কোথায় যাবে, ক্যারি ফ্ল্যাগে, আর যে এলএসবিটা ফাঁকা হয়ে যাবে, এলএসবিতে আসবে হচ্ছে 0। ওকে, তো এরকম এখানে 3 বিটের অপারেশন দেখানো হয়েছে। প্রথমে এই ডেটাটাকে একবার শিফট করা হয়েছে, তারপর শিফট করে যে ডেটাটা পাওয়া গেছে সেটাকে আবার সেকেন্ড বার শিফট করে দেখানো হয়েছে। তো আপনাকে যদি 2 বার শিফট করতে বলে 2 বার করতে হবে, যদি 3 বার করতে বলে তাহলে 3 বার করতে হবে, প্রসেসটা একই, ঠিক আছে। এখানেও যেমন দেখেন লাস্ট বিটটা এটা ক্যারি ফ্ল্যাগে চলে গেছে, আর এলএসবি যেটা এলএসবি ফাঁকা হয়ে গেছে, এখানে আরেকটা 0 ইনসার্ট হয়েছে, ঠিক আছে। তো শিফট লেফট অপারেশনের ক্ষেত্রে সবসময় এখানে এলএসবি তে 0 ইনসার্ট হবে। এসএল ইনস্ট্রাকশন, দেখেন এসএল ইনস্ট্রাকশন আমি নতুন করে পড়াবো না, কারণ এই দুটোর কাজ সেম। এসএল এবং এসএল একদম হুবহু সেম কাজ করে, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটার ফুল ফর্ম হচ্ছে শিফট লেফট, এটার ফুল ফর্ম হচ্ছে শিফট অ্যারিথমেটিক লেফট, এই দুটো ইনস্ট্রাকশন একদমই সেম, এর মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। ইন্টেল আসলে এমনি এমনি দুটো ইনস্ট্রাকশন রাখছে, একটা রাখলে চলতো। এরপর হচ্ছে আরেকটা রাখা হয়েছে এসএসআর, শিফট রাইট। শিফট রাইটের কাজ কি, শিফট লেফট যেমন সবগুলো এক বিট করে লেফটে শিফট করে, এটা সবগুলো এক বিট করে রাইটে শিফট করবে। ওকে, কিরকম, এই বিটটা ধরেন এটা আমার ইনিশিয়াল ডেটা যেটার উপর আমি শিফট রাইট পারফর্ম করব, তো এটা এক বিট রাইটে আসলো, সবগুলো এভাবে এক বিট করে রাইটে আসবে। তো সবগুলো যদি এক বিট করে রাইটে আসে তাহলে ভ্যাকেন্সি কোথায় তৈরি হবে, সবগুলো যদি এক বিট করে রাইটে আসে তাহলে কোন বিটটা ফাঁকা হবে, এমএসবিটা ফাঁকা হবে, তার মানে এমএসবিতে 0 ইনসার্ট হবে। ওই ক্ষেত্রে কি হচ্ছিল, সবকিছু যেহেতু লেফটে শিফট হচ্ছিল, এলএসবিটা ফাঁকা হচ্ছিল, এলএসবিতে 0 ইনসার্ট হচ্ছিল, এই ক্ষেত্রে সবকিছু এক বিট করে রাইটে শিফট হবে, সো এমএসবিটা ফাঁকা হবে, এমএসবিতে 0 ইনসার্ট হবে। আর এই ক্ষেত্রে এলএসবিটা কোথায় যাবে, শিফট হয়ে ক্যারিতে, মানে যেটা এক্সট্রা থেকে যাবে সেটা ক্যারিতে যাবে, আর যেটা ফাঁকা হবে সেখানে 0 ইনসার্ট হবে, দ্যাটস ইট, ঠিক আছে। আগে আমাকে নামটা দেখতে হবে যে লেফটে শিফট হচ্ছে না রাইটে শিফট হচ্ছে, আমি একবার শিফট করে নিলেই বাদ বাকিটা আমি এমনি বুঝে যাব যে কোনটা কোথায় যাবে, কারণ আমি একবার শিফট করলে বুঝতে পারবো যে আসলে কোনটা ফাঁকা থেকে যাচ্ছে আর কোনটা এক্সট্রা থেকে যাচ্ছে, যেটা ফাঁকা থেকে যাচ্ছে সেখানে 0 ইনসার্ট হবে, যেটা এক্সট্রা থেকে যাচ্ছে সেটা ক্যারিতে চলে যাবে, ঠিক আছে। এই জন্য এখানে বলা হয়েছিল যে লাস্ট বিট শিফটেড আউট, ঠিক আছে, লাস্ট বিটটা শিফট হয়ে ক্যারি ফ্ল্যাগে যায়, আর এই শিফট হওয়ার পর যদি সাইন চেঞ্জ হয়ে যায় তখন ওভারফ্লো 1 থাকে। ওকে, দেখেন এর পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে এসএআর। আমরা এটার ক্ষেত্রে বলছিলাম যে এসএল মানে শিফট লেফট এবং এসএল শিফট অ্যারিথমেটিক লেফট সেম ইনস্ট্রাকশন, একই কাজ করে, কিন্তু এসএসআর এবং এসএআর ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য আছে। শিফট রাইট এবং শিফট অ্যারিথমেটিক রাইট টোটালি সেম না, কিছু কিছু ক্ষেত্রে সেম হতে পারে, সব ক্ষেত্রে সেম না। দেখেন কোন ক্ষেত্রে সেম না এই জিনিসটা বোঝাচ্ছি, ধরেন আমার এইটা ডেটা আছে, হ্যাঁ দেখেন এখানে দুইটা জিনিস ধরছে, 1/0 দিছে, তার মানে এমএসবি যদি 1 হয় তখন সিনারিওটা কি হবে সেটা বলতে চাচ্ছে, আর এমএসবি যদি 0 হয় তখন সিনারিও কি হবে সেটা বলতে চাচ্ছি, ঠিক আছে। তো শিফট অ্যারিথমেটিক রাইট, যখন শিফট রাইট শিফট অ্যারিথমেটিক রাইট যে কোনো কিছু থাকবে তার মানে আমাকে বুঝতে হবে ডেফিনেটলি রাইটেই শিফট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তার মানে সবগুলো বিট এক ঘর করে রাইটে শিফট হবে, এখানে যা থাকবে সেটা এখানে আসবে, এখানে যা থাকবে সেটা এখানে আসবে, এখানে যা থাকবে এখানে আসবে, এভাবে করে শিফট হবে। আর লাস্ট বিটটা কোথায় যাবে, মানে এলএসবিটা কোথায় যাবে, এলএসবিটা যাবে হচ্ছে ক্যারিতে, ঠিক আছে, এলএসবিটা ক্যারিতে যাবে। ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে
আমরা বলতেছিলাম এসএইচ আর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সব বিট এক ঘর করে রাইটে যায়, এলএস বিটটা ক্যারিতে চলে যায়, আর যে বিটটা ফাঁকা থাকে সেই বিটে কি ইনসার্ট হয়? জিরো ইনসার্ট হয়, তাই না? এটাই তো বলতেছিলাম যে যে বিটটা ফাঁকা থাকবে সেখানে জিরো ইনসার্ট হয়। এসএ আর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সবসময় জিরো ইনসার্ট হবে না। যদি আপনার এমএস বিটটা জিরো থাকে, এখানে যদি জিরো থাকতো, হ্যাঁ, তখন আপনি কি করতেন? সবগুলো এক ঘর করে শিফট করতেন, এই জায়গাটা ফাঁকা হতো। তো এখানে জিরো থাকলে এখানেও জিরো ইনসার্ট হবে। আপনি 10 বার অপারেশন করলেও জিরো ইনসার্ট হবে, 20 বার শিফট অ্যারিথমেটিক রাইট অপারেশন করলেও জিরো ইনসার্ট হবে। যদি এখানে 1 থাকে তাহলে 1 ইনসার্ট হবে, তখন আর জিরো ইনসার্ট হবে না। দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি তার অর্থ হচ্ছে শিফট অ্যারিথমেটিক রাইটের ক্ষেত্রে সবসময় এমএসবিটা তার ভ্যালু ধরে রাখে। এমএসবি যদি জিরো থাকে তাহলে এটা 10 বার শিফট করলেও ওই জিরোই ইনসার্ট হবে 10 বার। যদি এমএসবি 1 থাকে তাহলে 1 ইনসার্ট হবে 10 বার, ঠিক আছে? এসএইচ আর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এমনটা ছিল না। এসএইচ আর এর ক্ষেত্রে কি হচ্ছিল? যতবারই অপারেশন করে জিরো ইনসার্ট হচ্ছিল, কিন্তু এখানে কি ইনসার্ট হবে এটা ডিপেন্ড করবে আপনার এমএসবির উপর। যদি এমএসবি 1 হয় তাহলে জিরো ইনসার্ট হবে, আর যদি এমএসবি 0 হয় তাহলে এমএসবি 1 হলে 1 ইনসার্ট হবে, আর এমএসবি 0 হলে 0 ইনসার্ট হবে। দ্যাট মিন্স এমএসবির ভ্যালুটা সবসময় স্টেবল থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না এসএআর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? কি বলছি আমি? পোলাপান, এক সপ্তাহ পরে কিন্তু পরীক্ষা, হ্যাঁ, সামনে এক সপ্তাহ পর কিন্তু পরীক্ষা। বাসা যেন যাই করেন এটা যেন মাথায় থাকে। আর পরীক্ষা তো পড়বে মনে হয় রোজার মধ্যে, তাই না? রোজার মধ্যে তো পরীক্ষা, পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। আগে থেকে পড়াশোনা করেন ঠিক মতো। আরওএল, এতক্ষণ যে 4টা ইনস্ট্রাকশন পড়লাম, কি কি ছিল জানো? এসএইচএল, এসএল, এসএইচআর আর এসএআর, এগুলো ছিল বেসিক্যালি শিফট ইনস্ট্রাকশন, যেটা শিফটিং এর জন্য। আরওএল ইনস্ট্রাকশন হচ্ছে রোটেট ইনস্ট্রাকশন, ঠিক আছে? এর ক্ষেত্রেও ক্যারি ফ্ল্যাগের নিয়মগুলো সেম। যদি সাইনের বাইরে, সাইন রেঞ্জের বাইরে চলে যায় নাম্বার, তাহলে ওভারফ্লো 1 হবে। আর যদি ক্যারি শিফট হয়, ওই যে লাস্ট বিট যেটা থাকবে সেটা এলএসবি হতে পারে, এমএসবি হতে পারে, সেটা ক্যারি ফ্ল্যাগে যাবে, ঠিক আছে? এটা ডেটার উপর ডিপেন্ড করবে যে ক্যারি ফ্ল্যাগটা কি হবে। তো প্রথম যে রোটেটের ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে আরওএল। আরওএল মানে হচ্ছে রোটেট লেফট, ঠিক আছে? আরওএল মানে হচ্ছে কি? রোটেট লেফট। তো ধরেন আমার এই ডেটাটা আছে, এটা আছে, এটাকে আমি রোটেট করতে যাচ্ছি। যদি 1 বিট রোটেট করতে বলে একবার অপারেশন, যদি 3 বিট রোটেট করতে বলে, এখানে যেমন 3 বার দেখানো হয়েছে 3 বিট অপারেশন, ঠিক আছে? তখন 3 বিট করে শিফট হবে। এখন ওভারঅলটা যদি আপনাদের একবারে লিখতে কষ্ট হয়ে যায়, যদি বলা হয় যে এই ডেটাটা দিয়ে দিছি 3 বিট অপারেশন করো, অনেকে যে ডিরেক্ট এইভাবেই মানে ডিরেক্ট 3 বিটটা দেখায়, এখান থেকে ডিরেক্ট এটা দেখায় সবগুলো 3 বিট শিফট করে, তো অনেক সময় এটা ভুল হয়ে যায় এভাবে করতে গেলে। সো চেষ্টা করবেন ভেঙে ভেঙে করার, ঠিক আছে? দেখেন এখানে যেটা হচ্ছে রোটেট লেফটে সবকিছু 1 বিট করে লেফটে শিফট হবে, সবকিছু 1 বিট করে লেফটে শিফট হবে। 1 মিনিট। সবজিটা আনে বুঝে সিম আলু ভাজি দেবে, আর ভালো কোনো ইয়া মাছ ছাড়া কোনো মাছ পাবে ঠিক আছে, ভালো ভিডিও সবজি সিম আলু ভাজি। হ্যাঁ, শুরু করি। দেখেন রোটেট লেফট, দ্যাট মিন্স সবগুলো বিট এক ঘর করে লেফটে শিফট হবে। বুঝেন কি বলতেছি? শিফটিং এর বিষয়টা আগের মতোই, রোটেটের ক্ষেত্রেও সেম। ধরেন এটা আছে, বাবা এটা কার ইয়া অন করা, একটু অফ করেন না? আচ্ছা, হ্যাঁ, সবগুলো এক ঘর করে লেফটে শিফট হবে, তার মানে এইটা আসবে কোথায়?
এটা যাবে ক্যারি ফ্ল্যাগে, তাই না? লেফটে শিফট হবে, তার মানে এটা ক্যারি ফ্ল্যাগে যাবে, এটা যাবে এই বিটে এমএসবি তে, এটা এখানে আসবে, এভাবে করে যাবে। এতটুকু কিন্তু ওই যে SHL এর সাথে মিল আছে, ঠিক আছে? এতটুকু SHL এর যেরকম এখানেও সেরকম, শুধু পার্থক্যটা কোথায়? আমরা এখানে এটাকে রোটেট কেন বলতেছি, কারণ এমএসবি যেটা যে এইটা, হ্যাঁ, এমএসবিটা এখানে কোথায় যাচ্ছে? ক্যারি ফ্ল্যাগে যাচ্ছে না? এমএসবি কিন্তু ক্যারি ফ্ল্যাগে যাচ্ছে, কিন্তু আমরা যখন SHL ইনস্ট্রাকশন পড়ছিলাম একটু মনে করেন, তখনও কিন্তু সেম ঘটনাটা ঘটছিল, যে সবগুলো বিট এক ঘর করে লেফটে শিফট হয়, আর এই পাশে যেটা ফাঁকা থাকে সেটাই 0 ইনসার্ট হতো, তাই না? এটা SHL এর ক্ষেত্রে পড়ে আসলাম, কিন্তু ROL এর ক্ষেত্রে পার্থক্য কি? এই এমএসবিটাই শিফট হয়ে ক্যারি ফ্ল্যাগে যাবে, এবং এমএসবিটা কি হবে? ঘুরে এই ফাঁকা জায়গাটায় আসবে। মানে এবার আর এখানে 0 ইনসার্ট হচ্ছে বা 1 ইনসার্ট হচ্ছে এরকম না, এমএসবিটাই ক্যারি ফ্ল্যাগে যাবে এবং এমএসবিটাই রোটেট হয়ে এলএসবি তে আসবে, ঠিক আছে? তার মানে সামারি হচ্ছে এটার ক্ষেত্রে কি হয়, সবগুলো বিট এক ঘর করে লেফটে শিফট হয়, আর এমএসবিটা, এটা আসলে মনে রাখার দরকার নাই, আপনারা এমনিতেই বুঝতে পারবেন, কারণ প্রথম কাজ করে নিবেন যে সবগুলোকে এক ঘর করে লেফটে শিফট করবেন। লেফটে শিফট করলে যেটা এক্সট্রা থেকে যাবে সেটাই ক্যারি ফ্ল্যাগে যাবে এবং ঘুরে যে জায়গাটা ফাঁকা হবে সেই জায়গায় চলে আসবে। সেখানে আসলে মুখস্থ করার কিছু নাই, এমএসবিটা যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে এবং এলএসবি তে, ঠিক আছে? আরো আর ইনস্ট্রাকশন দেখেন, তাহলে এখানে কি হবে আপনারা আমাকে বলবেন, এখানে কি হবে? ম্যাম সেম কাজই রাইট দিকে হবে আর কি। রাইট দিকে হবে, তাই না? তার মানে সবকিছু রাইট শিফট হবে, তারপরে কোনটা কোথায় যাবে বলেন তো? এই এলএসবি, যে এলএসবি কোথায় যাবে? ক্যারি ফ্ল্যাগে প্লাস এমএসবি তে। এক্স্যাক্টলি, এটা ক্যারি ফ্ল্যাগে যাবে এবং ঘুরে কি হবে, এমএসবিটা যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে এমএসবি তে আসবে, ঠিক আছে? তো সহজ জিনিস, এখানে কিন্তু কঠিন কিছু নাই। আরেকটা হচ্ছে রোটেট ক্যারি লেফট, মানে শিফটের যেমন 4টা ইনস্ট্রাকশন আছে, রোটেটের জন্য 4টা। আরসিএল, হ্যাঁ, আরসিএলটা কি? রোটেট ক্যারি লেফট, মানে এটাও রোটেটই হবে কিন্তু ক্যারি সহ। কিরকম দেখেন, যখন বলছে যে রোটেট ক্যারি লেফট, লেফট থাকা মানে সবকিছু এক ঘর করে লেফটে শিফট হবে, ROL হোক বা RCL হোক, ঠিক আছে? যেখানে আপনার রোটেট, ROL মানে কি? রোটেট লেফট, RCL মানে হচ্ছে রোটেট ক্যারি লেফট। তো যেখানে আপনি দেখবেন রোটেট লেফট বা রোটেট ক্যারি লেফট, প্রথম কাজ হচ্ছে সবগুলো বিট এক ঘর করে লেফটে শিফট করে নেবেন, তারপরে কি করা লাগবে আপনি এমনি বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে কি করা হয়েছে, সবগুলো বিট এক ঘর করে লেফটে শিফট করছে, আগে সবগুলো বিট এক ঘর করে লেফটে শিফট করা হয়েছে, করার পরে এখানে ফাঁকা থাকতেছে কোনটা? এলএসবি ফাঁকা হয়ে যাচ্ছে না এই বিটটা, তাই না? এলএসবি তো ফাঁকা থাকতেছে, কারণ এগুলো ঘুরে এপাশে, মানে এগুলো শিফট হয়ে এইদিকে চলে আসতেছে, লেফটে চলে আসতেছে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখেন এমএসবি, যেটা খেয়াল করেন, এমএসবি যাচ্ছে ক্যারি ফ্ল্যাগকে, আর আগের ইনস্ট্রাকশনের যে ক্যারি, মানে ওই টাইমে যে ক্যারি থাকবে সেটা ঘুরে যাবে হচ্ছে কোথায়, সেটা রোটেট করে যাচ্ছে হচ্ছে এলএসবি তে। তাহলে আমি একটু সামারিটা লিখি, এমএসবিটা যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে, এই ইনস্ট্রাকশনের পর এমএসবি যাবে ক্যারি ফ্ল্যাগে, আর আগের ইনস্ট্রাকশনের যে ক্যারি থাকবে, মানে রিসেন্ট মোস্ট ক্যারি যেটা, সেই ক্যারিটা চলে যাবে হচ্ছে এলএসবি তে, ঠিক আছে? মানে এই ক্যারিটা, আগের ক্যারিটা যাবে এলএসবি তে, যেহেতু এটা ফাঁকা হচ্ছে, আর সবগুলো এক ঘর করে লেফটে শিফট হবে, এবং সেই সাথে এমএসবিটাও কোথায় চলে যাবে, ক্যারিতে চলে যাবে, কারণ এটা এক্সট্রা থেকে যাচ্ছে। ওকে, ঠিক তেমনি আপনার যদি এটা সেকেন্ড বিট অপারেশন করেন, 2 বিট অপারেশন হয়, তখন কি হবে, এইটা চলে যাবে হচ্ছে আমাদের, এই ক্যারিটা চলে যাবে হচ্ছে একদম এই এলএসবি তে, সবগুলো এক ঘর করে লেফটে শিফট হবে, এবং এই যে এলএসবিটা, এই এমএসবিটা চলে যাবে ক্যারি ফ্ল্যাগে।
ঠিক আছে, মানে এমএসবি ক্যারি ফ্ল্যাগে যাচ্ছে আর আগের ক্যারিটা যাচ্ছে এলএসবি তে। আরসিআর, রোটেট ক্যারি রাইট। রোটেট ক্যারি রাইট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু রোটেট ক্যারি রাইট আছে, শব্দের সাথে রাইট আছে, তার মানে সবকিছু এক বিট করে রাইটে শিফট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তাহলে এই বিট এখানে আসবে, এই বিট এখানে আসবে, এটা এখানে আসবে, সবকিছু রাইটে শিফট করে নিবেন আগে। এরপরে দেখবেন কোনটা এক্সট্রা থেকে যাচ্ছে। ঠিক আছে, যেটা এক্সট্রা থেকে যাবে এটা যদি রোটেট ক্যারি রাইট, তার মানে ক্যারি সহ রোটেট হবে। রোটেট লেফট রোটেট রাইটে কিন্তু ক্যারি সহ রোটেট হতো না, কিন্তু এখানে ক্যারি সহ রোটেট হবে। এখানে এই এলএসবিটা যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগে, যেহেতু এটা এক্সট্রা থেকে যায়, আর আগের যে ক্যারি সেটা চলে আসবে হচ্ছে আমাদের এমএসবি তে, যেহেতু এটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে মাল্টিপল বিট অপারেশন, আপনি সিঙ্গেল বিট চাইলে সিঙ্গেল বিট, মাল্টিপল বিট চাইলে এখানে অপারেশন করে যে বিট পাবো, যে ডেটা পাবো সেই ডেটার উপর আবার অপারেশন করতে হবে, এরকম আর কি। ওকে, এখন এটা কোডে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা তো এমনি অপারেশনটা ডেটা কিভাবে যাচ্ছে সেটা দেখলাম, প্রোগ্রামে কিভাবে লিখবো সেটা একটু স্ট্রাকচারটা একটু দেখি। শিফট ইনস্ট্রাকশন হোক বা রোটেট ইনস্ট্রাকশন হোক, তার লেখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, খেয়াল করেন। শিফট ইনস্ট্রাকশন হোক বা রোটেট ইনস্ট্রাকশন হোক, লেখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। প্রথমে অপকোড লিখতে হয়। অপকোড কোনগুলো, যে বেসিক্যালি আমরা যেটাকে ইনস্ট্রাকশন বলি। ঠিক আছে, যেমন এখানে যে SSL, SAL, SASR, এগুলো হচ্ছে অপকোড বলতে এগুলোকে বোঝানো হয়েছে। ধরেন আমি শিফট লেফট ইনস্ট্রাকশন ইউজ করব, তাহলে SSL ইনস্ট্রাকশন আগে লিখবো। তারপরে আমাকে বলছে ডেস্টিনেশন লিখতে। ধরেন আমি AL এর ডেটার উপরে AL একটা ডেটা আছে, সেই ডেটাকে আমি শিফট লেফট অপারেশন করব, তাহলে AL লিখবো। কমা দিয়ে আমি লিখবো হচ্ছে 1। কখন, যদি আমি 1 বিট অপারেশন করতে চাই, মানে শিফট লেফট অপারেশনই করব কিন্তু 1 বিট, তাহলে আমাকে কি লিখতে হবে, SSL AL, 1। যদি এরকম হয় যে আমি মাল্টিপল বিটের অপারেশন করতে চাচ্ছি, তখন কি করতে হয়, ধরেন আমি 4 বিট বা 5 বিটের অপারেশন করতে চাচ্ছি, মনে করেন আমি 4 বিটের অপারেশন করতে চাচ্ছি, তখন যত বিটের অপারেশন করব সেটা আগে সিএল এ রেখে আসতে হবে। সিএল এ মনে করেন 4 বিট রেখে আসলাম, 4 রেখে আসলাম, বললাম লোড, এই যে মুভ CL, 4, তাহলে সিএল এ 4 লোড হলো। এরপর আমাকে লিখতে হবে SSL AL, CL, SSL AL, CL। তার মানে এখানে দুইটা ফরম্যাট দেওয়া আছে, দেখেন। সিএল মানে আপনার যদি 1 বিটের অপারেশন করতে চান তাহলে এটা ইউজ করবেন, যদি মাল্টিপল বিটের অপারেশন ইউজ করতে চান তখন এটা ইউজ করবেন। যদি 1 বিটের অপারেশন করতে চাই লিখবো SSL, যে রেজিস্টারটার উপরে পারফর্ম করতে চাচ্ছি সেই রেজিস্টারটা, 1। আর যদি মাল্টিপল বিটের অপারেশন করতে চাই তাহলে SSL AL, CL। এখানে কিন্তু এটা কিন্তু CL এর পরিবর্তে অন্য রেজিস্টার ইউজ করা যাবে না। এখানে আমি L এর পরিবর্তে যে রেজিস্টার ইচ্ছে ইউজ করব, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে কিন্তু CL ইউজ করতে হবে, এটা ফিক্সড। ঠিক আছে, আচ্ছা। তারপরে CL এর ভ্যালুটা লোড করে নিতে হবে আমাকে আগে, যে CL আমি কত দিতে চাচ্ছি বা কত বিট অপারেশন করতে চাচ্ছি। এখন এখানে একটা বিষয় আছে, মানে রিসেন্ট অ্যাসেম্বলার যেগুলো, সেগুলো আপনি ডিরেক্ট এভাবে লিখলেও নাই। মানে ধরেন আমরা সিঙ্গেল বিট অপারেশনের সময় যেরকম লিখি না, যে SSL AL, 1, তাহলে এখানে 1 বিট অপারেশন হবে। ঠিক আছে, তো আমি বলতেছিলাম যদি আমি 4 বিট 5 বিট মানে মাল্টিপল বিট অপারেশন করতে চাই তখন ওইটা আগে CL এ রেখে এখানে CL 1 এর পরিবর্তে CL লিখতে হয়। কিন্তু আমরা আমাদের অ্যাসেম্বলার গুলোতে দেখবেন যে এখানে AL এর পরে আমরা যদি ডিরেক্ট 4 লিখে দেই এটাও কাজ করবে। ও কি করে আসলে অ্যাসেম্বলারটা, এটাকে 4টা ইনস্ট্রাকশনে ভেঙে আলাদা আলাদা এক্সিকিউট করে। ঠিক আছে, সো এটা কাইন্ড অফ স্টুপিড একটা বিষয়, যে আপনি SSL লিখলেন, ও কি করে SSL AL, 1, SSL AL, 1, AL, 1, এভাবে 4টা ইনস্ট্রাকশনে ভেঙে আলাদা আলাদা এক্সিকিউশন করে। কিন্তু এটা লিখলে তা হবে না আর কি, মানে ইনস্ট্রাকশন আসলে বেসিক্যালি লেখার নিয়ম এটাই, আপনার ভুল করে এভাবে লিখে ফেলে যাতে এরর না দেখায়, এজন্য মানে কিছু কিছু অ্যাসেম্বলারে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে, এটাকে 4টা ভাগে ভেঙে নেয়, বা আপনি যদি 5 এখানে 5 লিখেন তাহলে 5টা ভাগে ভেঙে নেয়। ঠিক আছে, আমি একটু দেখাই।
ধরেন আমি বিএল একটা ডেটা লোড করলাম 56H, ঠিক আছে? আমি একসাথে লিখতেছি, বাইনারিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটার উপর একটা অপারেশন করব, মনে করেন শিফট রাইট অপারেশন করব, ঠিক আছে? তাহলে এটা কিভাবে লিখবো? যদি 1 বিটের অপারেশন করি তাহলে শিফট রাইট BL, 1 এভাবে লিখবো। তাহলে এটাকে যখন রান করব তখন দেখবেন প্রথমে আমি সিঙ্গেল স্টেপ দিয়ে দেখাচ্ছি। BL এই যে 56 লোড হলো, এরপর এটাকে শিফট করবে রাইটে, রাইট শিফট করার পর ডেটা যেটা পাবে সেটা হচ্ছে 2BH। এটাকে ভেঙে আপনারা করে দেখতে পারেন, এটা 2BH এ আসবে, ঠিক আছে? আর যেটা এক্সট্রা বিট সেটা ক্যারিতে চলে যাবে। ক্যারি ফ্ল্যাগ আপনারা চেক করতে চাইলে এখান থেকে চেক করতে পারেন। তো এক্সট্রা বিট হয়তো এটা 0 আছে, এই জন্য 0 এখানে আসছে, ঠিক আছে? 1 থাকলে 1 হতো। যাই হোক, যদি মাল্টিপল বিটের জন্য করতে চাই তখন আমরা কিভাবে লিখবো? সিএল এ ওই ভ্যালুটা লোড করে নিব আগে, ঠিক আছে? মনে করেন আমি এখানে 5 লোড করলাম, এখানে বিএল এর পরে আমাকে লিখতে হবে সিএল। তাহলে যেটা হবে দেখেন, প্রথমে বিএল এ 56 লোড হলো, এরপর আমি সিএল এ 5 লোড করলাম, এরপর বললাম SHR BL, CL। তাহলে কি হবে? বিএল এর ডেটাটার উপরে SHR অপারেশন পারফর্ম হবে কত বিটের? সিএল এ যত আছে তত বিটের, মানে 5 বিটের। বিএল এর ডেটাটার উপরে শিফট রাইট অপারেশন পারফর্ম হবে কত বিটের? 5 বিটের। তাহলে এটাকে আমি যখন রান করব দেখেন একবারেই এক্সিকিউশনটা হবে, ডেটাটা হচ্ছে আসতেছে 02, ঠিক আছে? তো শিফট করলে এরকম কিছু একটা আসবে 5 বিট অপারেশন করলে, কারণ তখন কিন্তু এই যে 5 বার 0 ইনসার্ট হবে, সো 0 পরিমাণ বেড়ে যাবে ডেটায়। ওকে, ম্যানুয়ালি করে দেখতে পারেন। আর এভাবেও আমরা লিখতে পারি, যেটা বলতেছিলাম আমি, যে এখনকার অ্যাসেম্বলার গুলো এটা অ্যাকসেপ্ট করে, আমি ডিরেক্ট এখানে 5ও লিখতে পারি, ইট উইল ওয়ার্ক। বাট এটা অরিজিনাল প্রসিজার না, কারণ যখন আমি সিঙ্গেল স্টেপ দিব ও কি করবে? এইটা তো একটা ইনস্ট্রাকশন, হ্যাঁ, এটা তো একবার এক্সিকিউট হওয়ার কথা, কিন্তু ও এটাকে একবারে নিবে না, ও এটাকে 5 বার এক্সিকিউট করার পর তারপর 2 আসবে, দেখছেন? এই যে এখন, ঠিক আছে? মানে এই ইনস্ট্রাকশনটাকে ও 5টা ভাগে ভাগ করে 5টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম পোলাপান? কি পড়ানো হয়েছে বলেন, কি কি পড়লাম আজকে? টেনশনে আছি আমি আপনাদের নিয়ে, কি যে করবেন পরীক্ষার হলে। কি কি পড়ানো হয়েছে বলেন আজকে? ম্যাম কন্ট্রোল ফ্ল্যাগ আর শিফটের রোটেট ইনস্ট্রাকশন। শিফট আর রোটেট ইনস্ট্রাকশন, ঠিক আছে। আমরা জাম্প শুরু করি তাহলে। দেখেন ল্যাবে কি জাম্পের ইয়াটা হইছে? ল্যাব হইছে না? ল্যাবের না ম্যাম, জাম্পের ল্যাব না ম্যাম, হয় নাই জানতে। ল্যাব 4 এখনো হয়নি? না ম্যাম। ল্যাব 3 হইছে, প্রিন্টিং এরটা হইছে? জি ম্যাম, ল্যাব 3 হইছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ল্যাব 2 মানে মাল্টিপ্লিকেশন ডিভিশন, ওটা তো আমি ক্লাসেও করাই দিছি, তাই না? ল্যাব 2, ল্যাব 3, ল্যাব 4 এই তিনটা কিন্তু আমাদের মিডের সিলেবাসেও থাকবে। মানে আমরা ল্যাব করতেছি মনে হইতে পারে যে ল্যাব আর থিওরি আলাদা, এরকম কিছু কিন্তু না। ল্যাব 2, ল্যাব 3, ল্যাব 4 এটা আমাদের মিডের সিলেবাসেও থাকবে। সো ল্যাবকে আলাদাভাবে দেখার কোনো কারণ নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, জাম্প ইনস্ট্রাকশনটা আজকে শুরু করি। ছোট্ট একটা প্রোগ্রাম দেখাবো, বেশি কিছু পড়াবো না এখান থেকে আজকে। আমি যখন পাইপলাইনিং পড়াই আপনাদের, তাই না? পাইপলাইনিং যখন পড়াই তখন বলছিলাম যে কিছু কিছু কেসে পাইপলাইনিং ফেল করে। তো এটার উদাহরণটা আনতে যে আমি ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের কথা বলছিলাম, আপনাদের মনে আছে? জি ম্যাম। ব্রাঞ্চ ইনস্ট্রাকশন যখন এক্সিকিউশন করি আমরা তখন পাইপলাইনিং ফেল করে। তো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন বলতে আমরা কি বুঝাইছিলাম? যে কোডে যখন ব্রাঞ্চিং ক্রিয়েট হয়, যে এটা অথবা এটা,
তাই না? যেমন আমরা ইফ এলস লিখে থাকি জেনারেলি, তখন আমি বলছিলাম যে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইফ এলস এর পরিবর্তে আমরা কি ইউজ করি, বেসিক্যালি জাম্প ইনস্ট্রাকশন ইউজ করি, মানে ব্রাঞ্চটা আমরা ক্রিয়েট করি হচ্ছে জাম্প ইনস্ট্রাকশন দিয়ে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। তো জাম্প ইনস্ট্রাকশন দিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়। জাম্প ইনস্ট্রাকশন বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন, আরেকটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন। কি বললাম? কন্ডিশনাল জাম্প অ্যান্ড আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন, ঠিক আছে? তো কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন একটাই, সেটা হচ্ছে জেএমপি। কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে ইনস্ট্রাকশন একটাই, সেটা হচ্ছে জেএমপি ইনস্ট্রাকশন। আর আনকন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে অনেক ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? সরি, আমি উল্টা বলছি। জাম্প ইনস্ট্রাকশন দুই প্রকার, কন্ডিশনাল আর আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন একটাই, সেটা হচ্ছে জেএমপি। আমি সম্ভবত কন্ডিশনাল বলছি। কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন অনেকগুলো, আনকন্ডিশনাল একটাই, সেটা হচ্ছে জেএমপি। হ্যাঁ, আর কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন অনেকগুলো। এত আসলে আমাদের জানানোর প্রয়োজন পড়ে না, সবগুলো আমাদের দরকারও নাই। বেসিক্যালি যেগুলো বেশি লাগে সেগুলো আমরা দেখব। তার মধ্যে আজকে যে ইনস্ট্রাকশনটা দেখব সেটা হচ্ছে JMZ। একটু ছোট্ট করে বলি, এটাকে আমরা বলতেছি হচ্ছে আনকন্ডিশনাল। হ্যাঁ, এটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, আর এটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। তো আনকন্ডিশনাল একটাই, কিন্তু কন্ডিশনাল অনেকগুলো আছে। তো এটাকে আনকন্ডিশনাল বলতেছি আর এটাকে কন্ডিশনাল কেন বলতেছি? কারণ যখন প্রোগ্রামের যে কোনো জায়গায় আমি এরকম আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন ইউজ করব, দ্যাট মিন্স ওইখানে আমাকে জাম্প করতেই হবে, কোনো কন্ডিশন ফুলফিল হোক বা না হোক, ঠিক আছে? মানে আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনের জন্য কোনো কন্ডিশন থাকে না। এমন না যে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, সেটা ফুলফিল হলো, জাম্প হলো, না, এরকম কিছু না। যখনই আমি জেএমপি ইনস্ট্রাকশন দিব তখনই তাকে যেখানে জাম্প করতে বলবো সেখানে জাম্প করতে হবে। কিন্তু জেএনজেড ইনস্ট্রাকশন বা অন্য কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রে ওইটার সাথে অ্যাসোসিয়েটেড যে কন্ডিশন আছে সেটা ফুলফিল না হলে জাম্প হবে না, ঠিক আছে? যেমন জেএনজেড ইনস্ট্রাকশন, এটা তখনই শুধুমাত্র জাম্প করবে যখন জিরো ফ্ল্যাগ জিরো হবে। এটার কন্ডিশনটা হচ্ছে জিরো ফ্ল্যাগকে জিরো হতে হবে, তবেই শুধু এটা জাম্প করবে, ঠিক আছে? যদি জিরো ফ্ল্যাগ 1 হয়ে যায় তখন আর এটা জাম্প করবে না। এক মিনিট, চার্জটা দিয়ে নিই। আচ্ছা, দেখেন, তো আরো যে জাম্প ইনস্ট্রাকশন গুলো আছে সেদিকে আমি আপাতত যাচ্ছি না। আমি একটা প্রোগ্রাম দেখাবো, এটা ল্যাবেরই একটা প্রোগ্রাম। আচ্ছা, ইয়াতে ওপেন করি, ওকে। এই প্রোগ্রামটা একটু দেখি। ল্যাব 3 যেহেতু করছেন, এই সিনট্যাক্স গুলো সম্পর্কে জানেন না আপনারা? যেহেতু ল্যাব 3 হয়েছে, ডট মডেল স্মল দিয়ে কি বোঝায়? পোলাপান, এই হচ্ছে অনলাইন ক্লাসের অসুবিধা। ডট মডেল স্মল দিয়ে কি বোঝায়? ম্যাম ভুলে গেছি এটা। ধরেন আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করতে চাই, এটা বাদ দেন, লিভ ইট। একটা সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করতে চাই আমি, তার জন্য কি করতে হয়? প্রসিজারটা কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করব। ফর এক্সাম্পল আমি এ প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করতে হয় এ? ম্যাম ডাটাতে। যেটাতে মানে? আচ্ছা শুনেন পোলাপান, আমি এখন যেটা শুরু করছি এটা ল্যাব 4। এখন ল্যাব 3 কি আমার আবার পড়াতে হবে? যদি পড়াতে হয় তাহলে স্ট্রেট ফরওয়ার্ড বলেন যে ম্যাম ওটা পড়াতে হবে। ম্যাম মানে ল্যাব 3 আমাদের হয় নাই। আমি ওটা ম্যাম ধরে নিয়ে আমাদের আসছি, ল্যাব আপনি 3 হয়নি। জানেন।
যারা C1 আছে ল্যাব 3 হয়নি আমাদের। আচ্ছা, তাহলে তো এখান থেকে শুরু করলে বুঝতে পারবে না। C1 এর ল্যাব 3 এই উইকে কবে হবে? বাবা কবে হবে এই উইকের ক্লাসটা? ম্যাম স্যার ভিডিও ক্লাস দিছে কিন্তু আমাদের মানে আর কিছুক্ষণ আগে দিছে, আমাদের ক্লাস চলতেছিল তো দেখা হয়নি, মানে ফ্রির উপরে ভিডিও ক্লাস দিতে হয়। ও মানে আপনাদের ভিডিও রেকর্ডিং দিয়ে দিয়েছেন স্যার? ইয়েস ম্যাম। তাহলে আমি ক্লাস কি করবো? সমস্যা ছিল তো, ওনার মাইক্রোফোনের সমস্যা ছিল, পরে উনি বললো যে মানে ভিডিও রেকর্ডিং ক্লাস দিবে। তাহলে কি আমাকে কি ল্যাব 3 থেকে শুরু করতে হবে? আপনারা বলেন, আমি জানি না। ইয়েস অর নো? আমি জানি না। আপনারা যদি বলেন ওটা দেখে নিবেন তাহলে আমি এখান থেকে শুরু করব। কারণ আমি এখন জাম্প ইনস্ট্রাকশন পড়াচ্ছি, ওই বেসিক আমার লাগবে। জি ম্যাম, ল্যাব 3 থেকে শুরু করুন। ল্যাব 3 থেকে শুরু করেন। আচ্ছা, ল্যাব 3 এখন আসলে শুরু করলে আরো 1.5 ঘন্টা লাগবে এখানে, ঠিক আছে? এই প্রোগ্রামটা দেখাতে যাচ্ছিলাম কারণ এই প্রোগ্রামটা ছোট ছিল। আমি ভাবছি আপনারা ল্যাব 3 করে ফেলছেন, ওইটার বেসিক থেকে এটা করা যাবে। ঠিক আছে, আপনারা একটা কাজ করেন। আপনারা কালকে একটা এক্সট্রা ক্লাস নিব আমি, হ্যাঁ? এই উইকে তো বুধবার ক্লাস হচ্ছে না, তো কালকে একটা ক্লাস হবে। কখন হবে আমি জানাই দিব। আপনারা এর মধ্যে ল্যাব 3টা দেখে ফেলবেন, স্যারের যে রেকর্ডিং সেটা দেখে ফেলবেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমরা কালকে ওটা নিয়ে ডিসকাস করব। দেন আমি এই জিনিসটা শুরু করব। দরকার হলে ল্যাব 3 থেকে শুরু করব, অথবা আপনারা যদি বলেন 4 থেকে শুরু করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে ম্যাম। কিন্তু তার আগে এই জিনিসটা অবশ্যই একবার দেখবেন, স্যার যে রেকর্ডিং দিয়েছেন। ওকে, আজকে আমরা এখানে তাহলে রাখি। Double 171 05 06 Yes, ma'am. 08 ইয়েস ম্যাম। 09 10 Yes, ma'am. 13 প্রেজেন্ট ম্যাম। 15 ইয়েস ম্যাম। 16 ইয়েস ম্যাম। 17 19 ইয়েস ম্যাম। 20 ইয়েস ম্যাম। 26 ইয়েস ম্যাম। 27 28 Yes, ma'am. 30 ইয়েস ম্যাম। 32 ইয়েস ম্যাম। 35 প্রেজেন্ট ম্যাম। 37 ইয়েস ম্যাম। 38 ইয়েস ম্যাম। 40 ইয়েস ম্যাম। 45 ইয়েস ম্যাম। 46 Yes, ma'am. 47 Yes, ma'am. 48 Yes, ma'am. 49 ইয়েস ম্যাম। 51 ইয়েস ম্যাম। 52 Yes, ma'am. 53 54 ইয়েস ম্যাম। 60 63 67 প্রেজেন্ট ম্যাম। 69 আছে? আপনি 16 না 7? ম্যাম 67
69 70 Yes, ma'am. 72 Yes, ma'am. 75 Yes, ma'am. 77 80 81 Yes, ma'am. 83 86 Yes, ma'am. 87 Yes, ma'am. 88 Yes, ma'am. Ma'am, 89 83, ma'am. 89 আছে Yes, ma'am. Ma'am, 92